আচ্ছা শোন, কঠিনী ভবন, যেটার ইংলিশটা হচ্ছে সলিডিফিকেশন। ওকে, এটা কঠিনী ভবনটা হচ্ছে গলনের উল্টা। সেটা ছিল হচ্ছে, গলন ছিল তাপ প্রয়োগ করে। এই ক্ষেত্রে তাপ অপসারণের মাধ্যমে আমরা যদি তরল পদার্থ থেকে একটা পদার্থকে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত করি আর কি। তাপ অপসারণ অপসারণে কোনো পদার্থে কোনো পদার্থকে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তর প্রক্রিয়া। খাদিজা জয়েন দিছে কঠিন অবস্থা। তাহলে আরেকজন আসছে, খাদিজা ফ্রি। দেখ, এই যে এখন আরো মজা পাবি তোরা। কঠিন অবস্থায় রূপা হ্যাঁ, এটা রূপান্তর প্রক্রিয়াকে কঠিনী ভবন বলে। হ্যাঁ শোয়েব, ভালো ছিল, ভালো ছিল শোয়েব। উম, এই ওই যে কোপাকপি শুরু কর। হ্যাঁ ভাই বল। জানি না, দেখি নাই। আয় আয় আয়, এখন একটু চুপ কর, পড়ায় নেই। আচ্ছা ঠিক আছে, শুনবো আমরা, সমস্যা। আচ্ছা শোন এইখানে, এবার শোন, একটা তরল পদার্থকে এবার আমরা ঠান্ডা করব, তাপমাত্রা হ্রাস করে। ধর আমরা পানি নিছি, পানিকে তাপমাত্রা হ্রাস করে বরফ বানাবো। এই প্রক্রিয়াটাকে আমরা বলি কঠিনীভবন বা সলিডিফিকেশন। তো পানি কোন তাপমাত্রায় বরফ হওয়া শুরু করে, জমতে শুরু করে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে যখন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখাবে থার্মোমিটারে, তখন এই পানিটা জমে বরফ হওয়া শুরু করবে। আচ্ছা, এবং আস্তে আস্তে ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা স্থির থাকবে পুরাটা বরফ না হওয়া পর্যন্ত। ঠিক গলনের উল্টাটা, গলনে ছিল তাপমাত্রা প্রয়োগ করে আমরা ওই জিনিসটাকে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় নিয়ে যেতাম। আর ইসের ক্ষেত্রে, কঠিনী ভবনের ক্ষেত্রে জাস্ট তাপমাত্রা অপসারণ করে, আই মিন তাপমাত্রা বলতেছি, তাপ অপসারণ করে ওই পদার্থটাকে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় নিয়ে আসছি। একটা হচ্ছে তাপমাত্রা নিচ থেকে উপরের দিকে নিয়ে আসছি, আর একটা হচ্ছে উপর থেকে নিচে নামাইছি। কিন্তু দুই ক্ষেত্রেই একই জায়গায়, পানির ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াসেই বরফ হচ্ছে, আবার বরফ 0 ডিগ্রি সেলসিয়াসে গলেই পানি হচ্ছিল। ওকে, তাইলে আহ এইটাকে আমরা কঠিনী ভবন বলতেছি। এবং এই তাপমাত্রাটার এখন নতুন নাম হয়ে যাবে। আগের বার এটা গলনের সময় এটা ছিল গলনাঙ্ক, এইবার এটার নাম কি হবে কেউ একটু বলতে পারবি? এইবার এই তাপমাত্রাটার নাম কি হবে? আর কেউ? হিমাঙ্ক। হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট। হ্যাঁ ভাই বল। স্ফুটনাঙ্ক তো বাষ্প হবে, যেখানে আগের দিন পরে, যেখানে বাষ্প হবে।
আচ্ছা এই একেডিএম চাপে, আচ্ছা দাঁড়া মিউট করতেছি। আচ্ছা শোন, তাইলে হিমাঙ্ক কাকে বলবো? এক এটিএম চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কঠিন কঠিন অবস্থায় বা কঠিনে রূপান্তর হয়। ওকে, চাপটা উল্লেখ করে দেওয়া লাগবে। এক এটিএম চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কঠিনে রূপান্তরিত হয় তাকে বলতেছি আমরা হিমাঙ্ক। তাহলে যদি বরফের ক্ষেত্রে বলি, বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। আবার পানির হিমাঙ্ক হচ্ছে 0°C। কথাটা কিন্তু দুইভাবে। একটা হচ্ছে বরফের জন্য বলতেছি গলনাঙ্ক, আর পানির জন্য বলতেছি হিমাঙ্ক। তার মানে হিমাঙ্ক কথাটা তরল পদার্থের জন্য প্রযোজ্য, আর গলনাঙ্ক কথাটা ওই কঠিন পদার্থের জন্য প্রযোজ্য। কিন্তু দুইটা একই তাপমাত্রা, দুইটার তাপমাত্রার মান একই, কিন্তু একটা তাপমাত্রা বাড়ানোর ক্ষেত্রে আর একটা হচ্ছে তাপমাত্রা হ্রাস করার ক্ষেত্রে। আচ্ছা, সবার এইটুকু লেখা হইলে আমরা আরেকটা প্রসেসে যাব। আচ্ছা, তাইলে এবার কঠিনীভবন এরকম আরেকটা, যে আমরা তরল থেকে গ্যাস বানাই ফেলছি, গ্যাস থেকে তরল বানাবো, যেটাকে আমরা ঘনীভবন বলি। ঘনীভবন, এটার ইংলিশ কি? ঘনীভবন ইংলিশ তোরা জানিস? কনডেনসেশন বলে অথবা লিকুইফিকেশন বলে। আচ্ছা, দুইটাই লেখা যায়। লিকুইফিকেশন বলে অথবা কনডেনসেশনও বলে। তো তাপ অপসারণ করে এইখানে এবার হবে কোনো পদার্থকে গ্যাসীয় অবস্থা থেকে এই জায়গায় চলে আসবে গ্যাসীয় গ্যাসীয় অবস্থা থেকে এইটা হয়ে যাবে তরল অবস্থা। তরল অবস্থায় রূপান্তর প্রক্রিয়াটাকে আমরা বলবো ঘনীভবন। তো এইবার ধর এখানে জলীয় বাষ্প আছে, মানে পানি বাষ্প আকারে আছে, এখানে গ্যাস আকারে আছে। তো এইটার এবার তাপমাত্রা যদি হ্রাস করি আমি, কত তাপমাত্রা এটা তরল হবে? যখন এখানে 100°C আসবে, মানে গ্যাসের পানি যখন জলীয় বাষ্প বা গ্যাসীয় অবস্থায়, তখন তার তাপমাত্রা 100-এর উপরে। তো কমায় যদি যখন আমি 100-এ নিয়ে আসবো, এটা আস্তে আস্তে তরল হওয়া শুরু করবে। তার মানে এই 100°C সে গ্যাস অবস্থা থেকে তরল অবস্থায় আসতেছে। তো এই প্রসেসটা, তার মানে ওই তাপমাত্রার একটা নাম আছে। এবার এই তাপমাত্রার নাম কি হবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই তাপমাত্রার বাংলা কোনো সুন্দর নাম নাই, বা আমার জানা নাই। এটার নামটা হচ্ছে কুলিং পয়েন্ট। কুলিং পয়েন্ট, এটার কোনো বাংলা তো এরা পাইলে বলিস আমাকে, আমি পাই নাই আজ পর্যন্ত। কুলিং পয়েন্ট, হ্যাঁ। এটা যে কোথায় চেঞ্জ হবে? এক এটিএম চাপে যে তাপমাত্রায় এখানে হবে কোনো গ্যাসীয় পদার্থ, এটা হবে তরলে রূপান্তর হয়। ওই তাপমাত্রাকে ওই গ্যাসের, তার মানে এইবার এই কুলিং পয়েন্ট কথাটা খাটবে গ্যাসের জন্য। যেমন এই যে জলীয় বাষ্পের কুলিং পয়েন্ট হচ্ছে 100°C। সবার একটু লেখা হইলে, হ্যাঁ কুলিং পয়েন্টই লিখবি, বাংলায় লিখলেও সমস্যা নাই। বা এমনি ধর কুলিং এর ইংলিশ হচ্ছে, বাংলা হচ্ছে শীতলীকরণ। কিন্তু শীতলীকরণ বিন্দু বলে আমি কিছু এখন পর্যন্ত পাই নাই। সবসময় কুলিং পয়েন্ট হিসেবে এটাকে আমরা পড়ে আসছি। আরে কি আন্দাজ একটা। না, খাদিজা ফ্রি দিলে ভালো হবে রে। আচ্ছা,
না দেখি নাই। আমি তো কালকে তোর নাম দেখেই বাকরুদ্ধ হয়ে গেছি, আর কি বলবো। হ্যাঁ সে তো বুঝতেই পারি। সেলিব্রিটি ভাবছিলাম তোকে আমরা। আচ্ছা শোন এখন, আহ তো এই যে আমরা আগের দিন বলতে মানে লাস্ট ক্লাসে, লাস্ট লেকচারটা নাই। আচ্ছা আচ্ছা এই শোন, এই আমরা আগে লাস্ট লেকচারটাতে এরকম পড়ছিলাম যে যখন তরল গ্যাসীয় অবস্থায় যায় অথবা কঠিন থেকে তরল হয়, মানে অবস্থার পরিবর্তন ঘটে, তখন সে একটা তাপ নেয় যেটাকে আমরা সুপ্ত তাপ বলছিলাম। তো এই সুপ্ত তাপ নিয়ে সে অবস্থা চেঞ্জ করে। একইভাবে যদি তরল, এই যে তরল থেকে যদি কঠিনে আসে উল্টা প্রসেস, তখন সে সুপ্ত তাপ ছেড়ে দিবে, উল্টা সে সুপ্ত তাপটা ছেড়ে দিবে বাইরে। একইভাবে যখন ওই ইয়া থেকে গ্যাস যখন আহ, ঠান্ডা হয়ে তরল হবে, তখনও সে সুপ্ত তাপ ছেড়ে দিবে। তার মানে কঠিন থেকে তরল হইতে গেলে সুপ্ত তাপ নিয়ে অবস্থা চেঞ্জ করে, ওরকম তরল থেকে কঠিন হওয়ার সময় আবার সেটাকে ছেড়ে দেয় সে। আচ্ছা তাইলে আমাকে বলতো একটু যে আমরা যদি ধর গরম পানি, ওকে গরম পানি আর আহ, এই গরম মানে আর কি, একটা বাষ্প, একটা হচ্ছে গরম পানি আছে আর একটা বাষ্প আছে, ওকে, পানির জলীয় বাষ্প। এই দুইটার মধ্যে, দুই পাত্রের মধ্যে আমরা একসাথে দুইটা হাত যদি দেই, কোন হাতটা বেশি পরিমাণ মানে আর কি ইয়া ফিল করবে, কোনটায় বেশি পরিমাণ তুই অস্বস্তি বোধ করবি? মানে তুই হট ওয়াটার মানে গরম পানির মধ্যে হাত দিবি, আর স্টিমের মধ্যে, স্টিম যেটাকে বলে স্টিমের মধ্যে হাত দিবি, দুই হাত দিবি, কোন হাতে বেশি গরম লাগবে, তাপ লাগবে কোনটাতে বেশি? আচ্ছা ওকে, আমাকে রিজনটা বলতে হবে, কিন্তু রিজনটা বলতে হবে। আমি বলছি একটা গরম পানি আর একটা স্টিম বলছি। গরম পানিতে হাত দিবি আবার স্টিমে হাত দিবি, দুই হাত, কোন হাতে বেশি গরম লাগবে এবং রিজন কি? এই সবাই কি একমত? আরে বাষ্পের তাপমাত্রা থাকবে না কেন? মানে আর কি স্টিম, যেটা স্টিমের তাপমাত্রা 100 এর উপরে, স্টিমের তাপমাত্রা 100 এর উপরে। হ্যাঁ বুঝলাম, এখন অ্যাকচুয়ালি মানে আমি বলি মানে আচ্ছা ওয়েট, তাহলে ব্যাপারটা মানে এইখানে রিজনটা কি, এই যে সুপ্ত তাপের ব্যাপারটাই, যখন তুই পানিতে তোর গরম হট ওয়াটার আর হচ্ছে স্টিম দুইটার মধ্যে যখন হাত দিচ্ছি, পানি সুপ্ত তাপ ছেড়ে দিচ্ছে, পানি হচ্ছে ইয়া করতেছে ওই তাপমাত্রা ছেড়ে দিয়ে তোর হাতে ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে সে ঠান্ডা হচ্ছে, এবং সে একবার করেই তাপমাত্রা ছাড়তেছে আর কি, একবার একটা প্রসেসে জাস্ট ঠান্ডা হওয়ার জন্য। কিন্তু ওই ইয়াটা যেটা স্টিম, স্টিমটা দুইবার তাপমাত্রা ছাড়তেছে। কিভাবে? একবার সে 100 পর্যন্ত নেমে আসতেছে, তখন একবার তাপ ছাড়তেছে, আরেকবার 100-এ নেমে আসার পর সে যে আহ, ওই এই যে ঘনীভবন হচ্ছে তার, আই মিন সে বাষ্প থেকে তরল অবস্থায় রূপান্তর হচ্ছে, দুইবার তাপ ছাড়তেছে, তো তোর হাত তখন বেশি তাপ ফিল করবে। রিজনটা সবাই বুঝলি? যখন গরম পানির মধ্যে হাতটা দিছিস, তোর ওই গরম পানি কিন্তু জমে বরফ হবে না কখনোই, জাস্ট খালি তাপ ছেড়ে দিবে, তাপ ছেড়ে দিয়ে হয়তো ঠান্ডা হইতে, সে ঠান্ডা হবে তো হাতে তাপ দিচ্ছে। কিন্তু যখন স্টিমের মধ্যে হাত দিচ্ছিস, তখন সে ফার্স্টে তাপ ছেড়ে দিয়ে 100 পর্যন্ত আসবে, তারপরে 100-এ এসে তোর হাতে আবার সে পানি আকারে জমা হইতে থাকবে, মানে বিন্দু বিন্দু আকারে জমা হইতে থাকবে, মানে তখন সে আবার এই যে ঘনীভবন হবে, দুইটা প্রসেস ওখানে হবে, তাপ ছেড়ে দিবে, একবার 100 পর্যন্ত নেমে আসবে, তারপর 100-এ আবার সুপ্ত তাপ ছেড়ে দিয়ে সে ঘনীভবন হবে, দুইবার তোর হাতে তাপ ছাড়বে, তো তোর হাত তখন ওখানে বেশি গরম অনুভব করবে। আচ্ছা ঠিক আছে, যা হোক, এটা একটা এমনি বেসিক কোশ্চেন ছিল, এটা আমি ওই ভাইবা নেওয়ার সময় আবার ধরতে পারি। আচ্ছা এবার আয়, বাকিরা বুঝছিস কি? কি- আচ্ছা কেউ না বুঝলে বলতে পারিস। ওকে, সবাই বুঝছে আসলে, তুই বাদে।
তুই ফ্রি মানুষ তো। এই তোরা কি শুরু করছিস? কি করছিস তোরা? আয় চুপ চুপ চুপ। আয় 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 হয়েছে, এখন চুপ করতো শোন। ইভাপোরেশন, আয় আয় চুপ। সোহেব শেষ করি। ইভাপোরেশন বা বাষ্পায়ন, শোন, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। মানে আমরা যদি একটা তরলকে উন্মুক্ত অবস্থায় রেখে দিই, ওয়ালাইকুম আসসালাম, সে তরল থেকে, তরলের উপরিপৃষ্ঠ থেকে একটা তরলকে যখন আমরা এভাবে উন্মুক্ত অবস্থায় রেখে দিব, তরলের উপরের পৃষ্ঠে যে অণুগুলা আছে, তরলের উপরের পৃষ্ঠে যে অণুগুলা আছে, এই অণুগুলা স্বতঃস্ফূর্তভাবে বাতাসে চলে যেতে পারে, বায়ুতে চলে যেতে পারে। তো এই প্রসেসটাকে বলা হয় বাষ্পায়ন। এটা শুধুমাত্র তরলের উপরিতল থেকে হবে। ওকে, তার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে প্রক্রিয়ায়, আমি বলতেছি কেন এটা হয়। তরলের তল থেকে অণুসমূহ বাষ্পে রূপান্তরিত হয়, তাকে বাষ্পায়ন বলে। এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আচ্ছা, স্ফুটন বা ওই যে বয়লিং আর এই বাষ্পায়নের মধ্যে তফাৎটা কেউ আমাকে একটু বলতে পারবি? স্ফুটন যেটা, যেটাকে আমরা বয়লিং বলছিলাম, সেটার সাথে এইটার মানে নিচ থেকে গরম দেওয়া হয়। ওকে, আচ্ছা শোন, মানে ব্যাপারটা হচ্ছে তখন সব জায়গা থেকে অণু বাষ্প হওয়া শুরু করবে। স্ফুটন যখন হয় তখন দেখবি যে বুদবুদ আকারে নিচ থেকেও দেখবি, পানি যখন ফোটে তখন নিচ থেকেও বুদবুদ আসতেছে, তো নিচের অণুগুলো, সব জায়গার অণু সমানভাবে বাষ্পে যাওয়া শুরু করবে। সেটা হচ্ছে স্ফুটন। আর এই ক্ষেত্রে শুধুমাত্র উপরের তল থেকে অণুগুলা বাষ্প আকারে যাবে পরিবেশে, এবং এটা সব তরলের মধ্যেই সবসময় হচ্ছে। তো এইটার রিজন কি? আমরা জানি যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার জন্য তো অণুগুলার গতিশক্তি চেঞ্জ হওয়া লাগে। ওই যে আমরা আগের দিন যে বলছিলাম যে ওই যে আণবিক গতিতত্ত্বের মধ্যে যেটা বললাম 5 নাম্বার চ্যাপ্টারের লাস্টে যেটা ছিল আর কি। তো এর অণুর গতিশক্তি বাড়ায় দেওয়া লাগবে। তো আমি তাপ দিচ্ছি না, অণুর গতিশক্তি কোত্থেকে বাড়লো, বা এই অণুগুলো শক্তি পাইলো কেমনে বাষ্পে যাওয়ার? তো এটা অ্যাকচুয়ালি, ধর এইটার উপর দিয়ে যে বাতাসের অণুগুলো আছে, তরলের উপরিতলে যে বাতাসের অণু আছে, ধর এখানে অক্সিজেন আছে, তো ওই অণুগুলা এর সাথে আবার আমরা জানি ওই যে গ্যাসীয় অবস্থায় পদার্থের অণু ছুটাছুটি করে, এটা পাত্রের দেয়ালে এবং নিজেদের সাথে সংঘর্ষ করে। তার মানে এইখানে এর উপরে যে বাতাসের অণুগুলো আছে, এরা কিন্তু এদের সাথে এসে সংঘর্ষ করতেছে। আর আমরা জানি সংঘর্ষের ফলে তাপ উৎপন্ন হয়। তো সংঘর্ষের ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে, তাতেই এইসব অণু কিছু শক্তি পেয়ে যাইতে পারে, সেই শক্তির কারণে তারা বাষ্পে চলে যাইতে পারে। ওকে, তো এভাবে এই যে তরলের উপরিতল থেকে ধীরে ধীরে, এই প্রক্রিয়াটা কিন্তু ধীর প্রক্রিয়া একটা। এই এখানে লিখতে পারিস, কোথায় লিখবো? এইখানে নোট আকারে লিখে দিই, এটি এটি স্বতঃস্ফূর্ত এবং ধীর প্রক্রিয়া। ওকে, এইখানে তো ওই অণুগুলা যখন এই পরিমাণ শক্তি পাবে ওই সংঘর্ষের ফলে, যে বাষ্পে সে চলে যাইতে পারবে, তখন সে বাষ্পে চলে যাবে। এবং এটা আস্তে আস্তে, এই জন্য পানি পড়ে গেলে শুকায় যাচ্ছে, বা নদীর পানি ওই পানি চক্রের মধ্যে আমরা পড়ছিলাম বাষ্প হয়ে, এই জন্যই বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে সব সময়, এই রিজনটাই। ওকে, এইটুক সবাই বুঝছিস কিনা?
বুঝি নাই ভাইয়া। এই যে বাতাসের কণার সাথে অক্সিজেন, নাইট্রোজেন সেগুলোর সাথে পানির কণাগুলার সংঘর্ষ হয়। এর ফলে পানির অণুগুলা গতিশক্তি পায় বা তাপ উৎপন্ন হয় সংঘর্ষের ফলে। সেই তাপের কারণে কিছু অণু বাষ্প হয়ে উপরে চলে যেতে পারে। তো তখন বাতাসের মধ্যে আস্তে আস্তে পানির কণা চলে যাচ্ছে, বাতাসে আর্দ্রতা বাড়তিছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে, তো আমরা বলছি যে এই যে ইসের সময়, আচ্ছা, জলীয় বাষ্প বাতাসের মধ্যে থাকলে সেটা ভারী হয় না হালকা হয়, মনে আছে? জলীয় বাষ্প বাতাসে থাকলে সেটা ভারী হয় না হালকা হয়? হালকা হয়, হালকা হয়। আচ্ছা, তাইলে এই যে এই জলীয় বাষ্প ভরা বাতাসটা যখন উপরের দিকে চলে যায় ঘূর্ণিঝড়ের সময়, এই হালকা বাতাস যখন উপরে চলে যায়, উপরের দিকে গিয়ে আবার তাপমাত্রা, উপরের দিকে যেহেতু তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, তো এইখানে এই ইসের জলীয় বাষ্প গুলা ঠান্ডা হইতে থাকে। ওকে, জলীয় বাষ্পগুলো ঠান্ডা হয়ে তখন ওই যে সুপ্ত তাপ ছাড়তে থাকে, একটু আগে যে বলছি ঘনীভবন। তো ঘূর্ণিঝড়ের মধ্যে ওই সুপ্ত তাপের যে শক্তিটা, সুপ্ত তাপ ছেড়ে দেওয়া মানে একটা তাপ শক্তি আকারে, তার মানে ঘূর্ণিঝড়ের মধ্যে যে শক্তিটা আসে বায়ুর মধ্যে, সেই শক্তির মধ্যে ওই ছেড়ে দেওয়া এই যে এই জলীয় বাষ্পগুলো উপরে গিয়ে ঠান্ডা হয়ে যে সুপ্ত তাপ ছেড়ে দিচ্ছে, সেই শক্তিটাও অ্যাড হয়ে যায়। এজন্য এই ঘূর্ণিঝড়ের যে ধাক্কা বা শক্তি, এর কিছু শক্তি ওই জলীয় বাষ্প ঠান্ডা হওয়া থেকেও আসতেছে। এই কথাটা খ নাম্বারের জন্য মাঝে মাঝে আসতে পারে। ওকে, যে ঘূর্ণিঝড়ের প্রচন্ড শক্তির উৎস হিসেবে ওই সুপ্ততাপ কিভাবে কাজ করে। আচ্ছা, এবার আসি, এটা এখন তোরা জানিস, আমরা প্রচ্ছেদন পড়ে ফেলছি, তারপরে আরো কয়েকবার আপেক্ষিক আর্দ্রতা নিয়ে কথাবার্তা বলছি, তো এখন এগুলা তোদের জন্য সোজা। যেই বাষ্পায়নটা নির্ভর করতেছে কয়েকটা জিনিসের উপরে, যে বাষ্পায়ন কি কি ব্যাপারের উপর নির্ভর করে। বাষ্পায়নের নির্ভরশীলতা, বাষ্পায়নের নির্ভরশীলতা। এক হচ্ছে বায়ু প্রবাহ। এটা আমরা অলরেডি জানি যে বায়ু প্রবাহিত হইলে যে বাতাস অলরেডি জলীয় বাষ্প নিছে সেই বাতাসটা সরে যাবে, নতুন বাতাস আসবে, সে নতুন করে জলীয় বাষ্প নিতে পারবে। কারণ আমরা জানি বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা এক এক রকম। সো বায়ু প্রবাহ যত বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে। এটা সেকেন্ড। 2 নাম্বার হচ্ছে এই তরলের, দেখবি ধর আমরা যে মেঝেতে পানি পড়ে গেলে পানি যে মুছে ফেলতেছি, অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, ধর এক জায়গায় পানি এইটুক জায়গা জুড়ে ছড়ায় আছে, আমি যদি এই পানিটাকে আরেকটু ছড়ায় দিই এভাবে, কোন ক্ষেত্রে তাড়াতাড়ি শুকাবে পানি? ছড়াই দিলে পানিটা তাড়াতাড়ি শুকাবে, রিজনটা কি? তাইলে একটু দেরি হবে, দেরি হবে। রিজন কি? রিজন হচ্ছে না, ব্যাপারটা এরকম না। ওই সংস্পর্শ বেশি, ব্যাপারটা এরকম, ওই যে, হ্যাঁ, উপরিতল মানে ওই যে একটু আগেই বললাম যে তরলের উপরের পৃষ্ঠের কণাগুলাই বাতাসে যাচ্ছে। তাহলে আমি যদি বেশি জায়গা জুড়ে ছড়াই দিই, তাহলে ওই বাতাসের সাথে টাচে যাওয়া অণুর পরিমাণ বেড়ে যাবে। ওকে, বাতাসের সাথে টাচে যাওয়া অণুর পরিমাণ বেড়ে যাবে, তার মানে আমি ক্ষেত্রফল বাড়াই দিচ্ছি। তো তখন বেশি পরিমাণে পানি বাষ্প হবে। তার মানে এই ক্ষেত্রে তরলের উপরিতলের ক্ষেত্রফলটা নির্ভর করতেছে। তো তরলের উপরিতলের ক্ষেত্রফল সেকেন্ড ব্যাপার। তার মানে উপরের তলের ক্ষেত্রফল যত বাড়বে বাষ্পায়ন তত বেশি হবে। আচ্ছা, তার মানে আমরা একটা ছোট বাটি থেকে, মানে এরকম ছড়ানো বাটিতে যত তাড়াতাড়ি পানি বাষ্প হবে, একটা কম ব্যাসার্ধের বা কম ব্যাসের বাটি, সেখান থেকে পানি একটু তুলনামূলক স্লো রেটে বাষ্প হবে। আচ্ছা, এরপর আসি তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি, তরলের প্রকৃতি, তরলের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কেমন?
সেটার উপরে ডিপেন্ড করতেছে তরলটা কত তাড়াতাড়ি বাষ্প হবে। যেমন ধর আমরা হেক্সিসলের যদি কথা বলি বা হ্যান্ড স্যানিটাইজার গুলো তাড়াতাড়ি বাষ্প হয়ে যায় খোলা মাত্র, বা ধর কেরোসিন, তারপর হচ্ছে এই পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, এটা বাষ্প হইতে সময় লাগতেছে। তো ওই তরলের স্ফুটনাঙ্ক কেমন সেটার উপরে ডিপেন্ড করতেছে বাষ্পায়ন কত দ্রুত হবে বা আস্তে হবে। আচ্ছা, এরপর আসি বাতাসের চাপ। এরপর হচ্ছে বাতাসের চাপ। ওকে, এটা নিয়ে আমরা আগে বলে ফেলছি, প্রচ্ছদনে পড়ে ফেলছিলাম। এই যে অণুগুলা যে বাতাসে যাবে, অণুগুলাকে আটকে রাখতেছে উপরের বাতাসের চাপ। এই যে তরল থেকে যে বাষ্পে যাবে, বায়ুতে যে অণুগুলা যাবে, তরলের অণুগুলা উপর থেকে বাতাস কিন্তু একটা ধাক্কা দিয়ে রাখছে, 1 atm চাপ দিয়ে রাখছে। তো এরপরেও যখন অণুগুলা যাচ্ছে, তার মানে সে ওই 1 atm চাপকে ওভারকাম করে সে যাচ্ছে। তার মানে তার এরকম পরিমাণ গতিশক্তি লাগতেছে যেটা দিয়ে সে ওই 1 atm চাপকে ওভারকাম করতে পারবে। এখন যদি আমি 1 atm চাপকে কমাই দিই, অর্থাৎ আমি যদি এই তরলটাকেই ওই পর্বতের চূড়ায় চিন্তা করি বা আরো উপরে নিয়ে যাই, তখন আরো দ্রুত বাষ্প হয়ে যাবে, কারণ চাপ কম, অল্প গতিশক্তি পাইলেই অণুটা বাতাসে চলে যেতে পারবে। আবার যদি চাপ আরো বাড়াই দিই, মানে প্রেসার কুকারের মধ্যে যেটা করা হচ্ছে, সেখানে আরো বেশি চাপে আমার আরো তাপমাত্রা বাড়লে তারপরে তরল ফুটতে শুরু করবে, এরকম একটা অবস্থা। তার মানে বাষ্পায়নটা নির্ভর করতেছে বাতাসের চাপের উপরে। বাতাসের চাপ কম হলে দ্রুত বাষ্প হবে, বাতাসের চাপ বেশি হলে বাষ্পায়ন স্লোলি হবে। আচ্ছা, এইবার আসি উষ্ণতা। তোর কথারও ইকো পাচ্ছি। না, এবার তোদেরটা পাচ্ছি না। এবার ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়া করি তাইলে, একটু মিটিং এন্ড দিই। আচ্ছা দাঁড়া, এটা শেষ করে বলতিস। না না, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে এখন। আচ্ছা, ঠিক হয়ে গেছে, ওটা অ্যাপেরই প্রবলেম হয়তো। আচ্ছা শোন, এরপরটা হচ্ছে উষ্ণতা। তাপমাত্রা বাড়াই দিলে বাষ্পায়ন বেশি হবে, এটা আমরা এমনিতেই বুঝতে পারতেছি, কারণ তাপমাত্রা বাড়াই দিলে তরলের অণুগুলা গতিশক্তি আরো সহজে গতিশক্তি পাবে, সহজে চলে যাইতে পারবে বাতাসে। এটা গেল উষ্ণতা। আর লাস্ট হচ্ছে বায়ুর শুষ্কতা, মানে বায়ু কতটুকু শুষ্ক তার উপরে ডিপেন্ড করতেছে। বায়ু যত শুষ্ক হবে, তার মানে তার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কম, তার জলীয় বাষ্প নেওয়ার প্রবণতা আরো বেশি, সহজে সে আরো বেশি পরিমাণে তরলকে তার মধ্যে নিতে পারবে। বাষ্পায়ন তত দ্রুত হবে। বায়ুর শুষ্কতা যত বেশি হবে, বাষ্পায়ন তত দ্রুত হবে। শুষ্কতা যত কম হবে, বাষ্পায়ন তত স্লোলি হবে। আচ্ছা, এইটা ছিল আমাদের মোটামুটি বাষ্পায়ন নিয়ে কথাবার্তা। এরপরে আমাদের মিটিং টাইম কতক্ষণ আছে একটু দেখে নিই। আচ্ছা, আছে। এই সোহেব, ডিস্টার্ব করিস না ওকে। আর কি একটা শুরু হয়েছে রে পোলাপান, তোরা কি করতেছস তোরা? এই বাদ দে তো, বাদ দে, পড়তে দে, পড়তে দে। আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ হোক, ক্লাস শেষ হোক, তারপরে দেখবো সব সমস্যা। খাদিজা ফ্রি কেউ দেখবো আমরা। আচ্ছা শোন, আপেক্ষিক তাপ। কি হয়েছে? আচ্ছা শোন, আচ্ছা এবার একটু পড়ায় আয়। আপেক্ষিক তাপ এই জিনিসটা কি, ধর আমরা আহ এক এক পদার্থের তাপমাত্রা বাড়াইতে গেলে আমাদের এক এক পরিমাণ তাপ দেওয়া দরকার হয়। ধর আমরা একটা লোহাকে যত দ্রুত তাপমাত্রা বাড়ায় ফেলতে পারবো, আমরা যদি ওই একই কাজটা একটা মানে আর কি সেটা যদি আমরা ধর গ্লাসের ক্ষেত্রে চিন্তা করি, কাচের ক্ষেত্রে চিন্তা করি, এত দ্রুত তাপমাত্রা বাড়বে না। তো এই যে এক এক পদার্থের তাপমাত্রা বাড়ানোর জন্য এক এক পরিমাণ তাপ লাগতেছে। কোনোটাকে অল্প তাপ দিলেই সে দ্রুত তাপমাত্রা বেড়ে যাচ্ছে,
না নোহা, তোকে কিছু বলি নাই। শোন শোন, এই তো শেষ করতেছি, ওয়েট। এই 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 দাঁড়া, এই যে আরেকটু আপেক্ষিক আপেক্ষিক তাপ আর তাপ ধারণ ক্ষমতাটা বলে শেষ করবো আজকে। আপেক্ষিক তাপ হচ্ছে, ধর একটা একটা বস্তু, ধর এটা এম কেজি ভর, এই বস্তুটার ভর হচ্ছে এম কেজি। ওকে, আমরা এখন এই বস্তুটার তাপমাত্রা, এখন তার তাপমাত্রা আছে ক্যালভিনে বলতেছি, T1 ক্যালভিন। ওকে, এটা হচ্ছে তার ক্যালভিন তাপমাত্রা। তো আমরা এখন এটার তাপমাত্রাটা বাড়ায় ফেলতে যাচ্ছি, বাড়ায় এটাকে তাপ দেব, এটাকে তাপ দিয়ে এবার ওর তাপমাত্রাটা নিয়ে যেতে যাচ্ছি আমরা T2 আর একটা তাপমাত্রায় নিয়ে যাচ্ছি। তো এর জন্য আমার এখানে কিন্তু তাপ দিয়ে কাজটা করা লাগবে, মানে আর কি আমাকে এখানে হিট দিতে হবে, এই বস্তুটায় হিট দিতে হবে। তো হিট দেওয়া পরিমাণ আমার, ধর কিউ পরিমাণ তাপ দেওয়া লাগলো, কিউ পরিমাণ তাপ দেওয়াতে ও T1 থেকে T2 ক্যালভিনে গেছে, এরকম যদি হয় তাইলে আমরা একটা ঐকিক নিয়ম করি, সেটা হচ্ছে যে এম কেজি, আচ্ছা একটু জায়গা নিয়ে লিখি, এম কেজি ভরের বস্তুর তাপমাত্রা কতখানি বাড়াইলাম, T2 থেকে T1 বাড়াইলাম, মানে আর কি T1 T2 মাইনাস T1 করলাম, T2 মাইনাস T1 ক্যালভিন বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ বা তাপ, সেটা হচ্ছে কিউ, কিউ পরিমাণ তাপ লাগতেছে আমার। হ্যাঁ, আমরা এখানে কিউ পরিমাণ তাপ দিছি। না, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন, এই বস্তুটার 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে যদি প্রয়োজনীয় তাপ, তাহলে কত হবে, কিউ ডিভাইডেড বাই এম T2 মাইনাস T1, এরকম হবে। এই জিনিসটাকে আমরা বলতেছি এই বস্তুটার আপেক্ষিক তাপ, এই জিনিসটাকে আমরা বলতেছি এই বস্তুটার আপেক্ষিক তাপ। তার মানে এটাকে আমরা আপেক্ষিক তাপ হিসেবে বলতেছি, এবং এটাকে আমরা স্পেসিফিক হিট তো এস দিয়ে দেখাবো, এটাকে আমি এস দিয়ে দেখাচ্ছি, এই জিনিসটাই এস। তার মানে এস আপেক্ষিক তাপ কি, আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজি, কোনো বস্তুর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে যে পরিমাণ তাপ দরকার হয়, সেই তাপটাকে আমরা বলতেছি ওই বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে আমি সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা, বা কোনো পদার্থেরও লেখা যায়, 1 কেলভিন বৃদ্ধি করতে বা বৃদ্ধিতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়, তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। আচ্ছা, আরো ভালো করে, ওই বস্তুর উপাদানের, এটাকে উপাদানের বলতে পারিস। যেমন মানে কি, বস্তুটা যদি লোহার হয়, তাহলে লোহার আপেক্ষিক তাপ, এভাবে বলতে পারিস, বা শুধু আপেক্ষিক তাপ বললেও সমস্যা নেই। তখন তো আলাদা ভাবে বলতে হবে, তখন তখন ওই আলাদা ভাবে বলতে হবে। উপাদান কথাটা বাদ দিয়ে দে, বস্তুরই থাকুক, বস্তুর আপেক্ষিক তাপ বলে। হ্যাঁ বল। হ্যাঁ, অনেকদিন কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে এটার তাহলে এটাকে আমরা কিভাবে দেখাচ্ছি, সেটা এইভাবে দেখাচ্ছি, সেটাকে এভাবে দেখাচ্ছি, এস ইকুয়ালস টু, আপেক্ষিক তাপকে আমরা এস দিয়ে দেখাচ্ছি, এস ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই এম
T2 মাইনাস T1। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের গাণিতিক প্রকাশ আর কি। আচ্ছা, এখন এখানে এটার একক কি হবে তাইলে? কিউ, উপরে হচ্ছে জুল, এটা হচ্ছে জুল, আর এই এম হচ্ছে কেজি, তাহলে পার কেজি, আর এটাকে আমরা বলছি কেলভিন, সো পার কেলভিন। তাহলে এটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। তো আমাদের কয়েকটা পদার্থের আপেক্ষিক তাপ মুখস্থ রাখা লাগবে। একটা হচ্ছে পানির জন্য, পানির হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, বরফের হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। এরকম কয়েকটা আমাদের মুখস্থ রাখা লাগবে। ম্যাথ করার সময় আবার আমি বলবো আলাদা করে, সমস্যা নেই, পরের ক্লাসে বলবো। তো এখন আরেকটা জিনিসে আসি। এই এসটা ছিল 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দরকার হয়, তো সেটা ছিল এস। তো যদি, সুতরাং বস্তুটা যদি ধর আমি এবার 5 কেজি নিলাম বা 6 কেজি নিলাম, যা ইচ্ছা যেরকম নিলাম, তাহলে এম কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কি পরিমাণ তাপ লাগবে, জাস্ট এটার সাথে এম গুণ হয়ে যাবে, এটার সাথে জাস্ট এম গুণ হবে, ওটা ছিল এস, জাস্ট এটার সাথে এম গুণ হয়ে যাবে, এম এস পরিমাণ তাপ লাগবে। 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এস পরিমাণ তাপ লাগে, তাহলে এম কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এম এস পরিমাণ তাপ লাগবে। এইটাকে আমরা বলি তাপ ধারণ ক্ষমতা, এইটাকে বলি আমরা বস্তুর তাপ ধারণ ক্ষমতা। তাইলে এবার আমি আরেকটা টার্ম লিখতেছি, সেটা হচ্ছে এই, হ্যাঁ ওটা মুছতেছি না, এখানে লিখতেছি তাপ ধারণ ক্ষমতা, বা এটাকে হিট ক্যাপাসিটি বলি আমরা, তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা বা হিট, দ্বারা 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 হিট ক্যাপাসিটি। তো এখানে কোথায় চেঞ্জ হবে? এখানে আর 1 কেজি ভর কথাটা উল্লেখ থাকবে না, কোন বস্তুর, আচ্ছা এখানে জাস্ট হয়ে যাবে কোন বস্তুর যে কোনো ভরের তাপমাত্রা, কোন বস্তুর যে কোনো ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দরকার হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলবো। এই জায়গায় হয়ে যাবে তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা বলে। আর তখন এটার চেঞ্জটা কোথায় হবে? এটা ছিল মানে এবার তাপ ধারণ ক্ষমতাকে আমরা সি দিয়ে দেখাবো। তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতাটাকে আমরা সি দিয়ে দেখাচ্ছি। এটা কি? এম এস, এম এস। তো এম এস তো এইটা ছিল, এটার সাথে যদি এম কে গুণ দিই, এম কাটাকাটি চলে যাবে, জাস্ট থাকবে কিউ বাই T2 বাই টিয়ন, মানে কিউ বাই T2 মাইনাস টিয়ন, এটা থাকবে জাস্ট। এটা পুরোটা এস ছিল, এটার সাথে এম গুণ দিলে এম কাটাকাটি চলে যাবে। তো এটার একক কি হবে? এককটা লিখে দিই। একক হচ্ছে এই যে জুল পার ক্যালভিন, জাস্ট জুল পার ক্যালভিন, জুল পার ক্যালভিন। ওকে, এই পর্যন্ত থাকুক আজকে। জুল পার ক্যালভিন, কিউ দিয়ে তাপ বুঝাইছি, প্রয়োজনীয় তাপ, কি পরিমাণ তাপ দেওয়া লাগছে, এই যে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়। তার মানে আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপ দরকার হয় সেটা। আর এই যে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে সি, হচ্ছে যে কোনো ভরে, সেটা 5 কেজি হোক, মানে আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজির জন্য, সেটার সাথে জাস্ট কত ভর সেটা গুণ করে দিব, 5 10 যাই হোক সেটা গুণ করে দিব। এইটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। ওকে, তাহলে আমি আপাতত ক্লাস শেষ করতেছি, তোর আগেই যাস না।